একদিন মা বলল, বাড়িতে না এসে 2-3 দিন বন্ধুর বাড়িতে থাকবি। মায়ের কথা শুনে সন্দেহ হলে বাড়িতে এসে দেখলাম 6 জন যুবক পুরুষের সাথে আমার মা। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে জানাই স্বাগতম। আবারও একটি সুন্দর মনের মতো গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। গল্পটি শেষ পর্যন্ত ভালো করে শুনবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের বাড়ির অবস্থা এত খারাপ ছিল যে সংসার চালানো খুব মুশকিল ছিল। আমার বাবা ভীষণ হারামি লোক ছিল। সে কাজকর্ম করতেই চাইতো না। বিয়ে হওয়ার পরে সে আমার মাকে লোকের বাড়িতে কাজ করার জন্য বাধ্য করে। সে বলতো, আমার দ্বারা কোনো কাজকর্ম হবে না, আমি কোনো কাজ করতেই পারি না, তাই আমি ইনকাম করতে পারবো না। যদি তুমি আমার সাথে থাকতে চাও তাহলে থাকতে পারো, আর না হলে নিজের বাবার বাড়িতে চলে যাও। বাবার এরকম কথা শুনে আমার মা খুব ভেঙে পড়েছিল। মা এই রকম লোকের সাথে জীবন তো কাটাতে চাইতো না, কিন্তু সে তার বাবার বাড়িতে ফিরেও যেতে পারতো না। কেননা সে এই জিনিসটা খুব ভালোভাবেই জানতো যে সে যদি বাবার বাড়িতে ফিরে যায় তাহলে তার বৌদিরা তার অবস্থা খারাপ করে দেবে, তাকে শান্তিতে বাঁচতে দেবে না। তারপরে কিছু সময় পরে আমার মা এইটাও জানতে পারল যে সে প্রেগন্যান্ট। এই কারণেই আমার মা ভাবল যে কোনো রকমভাবে এখানেই জীবন কাটিয়ে দেবে। আমার মা এই বাচ্চার জন্য আমার বাবাকে ছেড়ে যেতে পারতো না, তাই এখন তার লোকের বাড়িতে কাজ করা ছাড়া কোনো উপায় নেই। কেননা সংসারের অবস্থা খুবই খারাপ, বাড়িতে খাওয়ার মতো কিছুই ছিল না। আমার বাবা মাতাল, তার সারাদিন মদ খাওয়ার বাজে অভ্যেস হয়ে গেছিল। এই কারণেই সে পুরো সংসার শেষ করে রেখেছিল। আমার মা যা ইনকাম করে আনতো আমার বাবা তার থেকে কেড়ে নিয়ে মদের আড্ডাতে গিয়ে বসে থাকতো আর বিদেশি মদ খেতে থাকতো। এইটাই কারণ ছিল সে আমার মাকে লোকের বাড়িতে কাজ করতে বাধ্য করেছিল। এতে তার অনেক লাভ হচ্ছিল। সে সারাদিন মদের নেশায় চুর হয়ে থাকতো, আর আমার মা এরকম অবস্থাতেও লোকের বাড়িতে গিয়ে কাজ করতে থাকতো। বিয়ের পরে আমার মা না তো একটু শান্তি পাচ্ছিল আর না তো একটু আরাম পাচ্ছিল। মেয়েরা একজন গরিব মানুষের সাথে জীবন কাটাতে পারে, কিন্তু একজন মাতালের সাথে জীবন কাটানো খুবই মুশকিলের। আমার বাবা এটা জানতো যে আমার মা তার বাবার বাড়িতে ফিরে যেতে পারবে না। কেননা আমার মায়ের দাদা বৌদিরা তাকে বাড়ি থেকে তাড়াতাড়ি তাড়ানোর জন্যই তার বিয়ে একজন মাতালের সাথে দিয়ে দিয়েছিল। কিছু দাদা বৌদি এরকম হয় যাদের নিজের বোনকে বোঝা মনে হয়। আমার মা খুবই কষ্টে আর অসুবিধার মধ্যে ছিল। সে অনেক কষ্টে আমাকে জন্ম দিয়েছিল। আমার জন্মের কারণে মায়ের শরীর খুবই দুর্বল ছিল, তার উপরে তাকে আমারও যত্ন করতে হতো। আমার জন্মের দ্বিতীয় দিনই বাবা আমার মাকে খুব মেরেছিল আর বলছিল, আমাকে এখনই টাকা দে, মদ না খেলে আমি মরে যাব। মা অনেক কষ্টে আমার জন্ম দিয়েছিল, আর এরকম অবস্থায় সে বাড়ি থেকে বেরিয়ে কিভাবে লোকের বাড়িতে কাজ করতে পারত। আমার বাবা মানুষ ছিল না, সে মানুষরূপী জানোয়ার, যে আমার মাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেয়নি। আমার মা খুব কান্না করেছিল, অনুনয় বিনয় করেছিল, কিন্তু আমার বাবা বলছিল, যদি তুই আমাকে টাকা এনে না দিস তাহলে আমি তোর মেয়েকে বিক্রি করে দেব। বাধ্য হয়ে আমার মা আমাকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে যেখানে মা কাজ করত সেই মালকিনের বাড়িতে গেল। মালকিন খুবই ভালো মনের মানুষ। তিনি যখন দেখলেন যে সবে 2 দিন আগে আমার মা বাচ্চার জন্ম দিয়েছে আর এখন সে সেই বাচ্চাকে কোলে নিয়ে হেঁটে আসছে, তখন তিনি এর কারণ আমার মাকে জিজ্ঞেস করলেন। তখন আমার মা তাকে পুরো ঘটনা বলে দিলেন যে তার স্বামী তার উপরে কী ধরনের অত্যাচার করে। মায়ের কথা শুনে মালকিনের আমার বাবার উপরে খুব রাগ হলো। তাই তিনি আমার মাকে বললেন, যখন তোমার স্বামী এরকম তখন তুমি এই বাচ্চার জন্ম দিলে কেন? তোমার এই বাচ্চাকে নিজের পেটেই মেরে ফেলা উচিত ছিল। তোমার স্বামী মাতাল, কোনো কাজকর্ম করে না, তুমি কিভাবে মেয়েকে পালবে? আমার মা বললেন, যেরকমভাবে আগে ছিলাম তেমনভাবেই থেকে যাব। এখন আপনি আমার একটু সাহায্য করুন। এখনও আমার অবস্থা এমন নয় যে আমি আপনার বাড়িতে কাজ করতে পারবো, কিন্তু আমাকে কিছু টাকা ধার দিন, যাতে আমি আমার স্বামীকে দিতে পারি। পরে কাজ করে আপনার সমস্ত টাকা আমি ফিরিয়ে দেব। মালকিন আমার মাকে কিছু টাকা দিলেন, সেটা আমার মা নিয়ে এসে আমার বাবাকে দিয়ে দিলেন। টাকা পেয়ে সঙ্গে সঙ্গে আমার বাবা শান্ত হয়ে মদের আড্ডায় চলে গেল। কয়েকদিন আমার বাবা মদের আড্ডা থেকে আর ফিরে আসেনি। মদের আড্ডাতে মায়ের সমস্ত টাকা উড়িয়ে এসে
আবার আমার মাকে টাকার জন্য বিরক্ত করা শুরু করে দিল। সংসারের কোনো জিনিসই বাকি রাখেনি। একটা একটা জিনিস আমার বাবা মদের নেশায় উড়িয়ে দিয়েছে। বাবা বারবার আমার মাকে ধমকাতো যে তাকে টাকা দিক, না হলে সে আমাকে বিক্রি করে দেবে। আমার মা একথা শুনে ভয় পেয়ে যেত যে মাতার লোকের বিশ্বাস নেই, তারা সব কিছুই করতে পারে, নিজের মেয়েকে বিক্রি করতেও পারে। তাই মা যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে ঠিক করার চেষ্টা করল আর তাড়াতাড়ি করে লোকের বাড়িতে কাজ করতে শুরু করে দিল। সেই সময় আমি খুব ছোট ছিলাম। আমার মা আমাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিত আর নিজের কাজ করতে থাকতো। মালকিন আমার মায়ের উপরে খুব দয়া দেখাতো। যে টাকা মা তার কাছ থেকে ধার নিয়েছিল সেটাও সে মাপ করে দিয়েছে। মা মালকিনের বাড়িতে কাজ করে সংসার চালাতো আর বাকি টাকা আমার বাবা নিয়ে নিত। জীবন এভাবেই কাটছিল। এভাবেই সময় চলতে চলতে আমার বয়স 6 বছর হয়ে গেল। আমার মা আমার খুব খেয়াল রাখত। বাবাকে লুকিয়ে মা আমার জন্য টাকা গুছিয়ে রাখত। সে চাইতো আমি পড়াশোনা করে যেন নিজের পায়ে দাঁড়াতে পারি। আমার মা বাবার নজর থেকে আমাকেও বাঁচিয়ে রাখত। আর এটাই ভয় ছিল যে আমার বাবা পয়সার লোভে আমাকে বিক্রি করে না দেয়। এই কারণে মা আমাকে 1 মিনিটের জন্য নিজের চোখের সামনে থেকে দূর হতে দিত না। সে আমাকে খুব ভালোবাসত। সব সময় আমাকে তার সাথে নিয়ে কাজে যেত। আমার মা এখন আরেকটা বাড়িতে কাজ করতে শুরু করে দিয়েছে। সে প্রথম 3 ঘন্টা প্রধানের বাড়িতে কাজ করত আর বাকি 3 ঘন্টা অন্য একটা বাড়িতে কাজ করত। এইভাবেই আমার মা সকাল থেকে রাত অবধি লোকেদের বাড়িতেই থাকতো। আমার বাবার কোনো অনুভবই ছিল না যে আমার মা কত কষ্ট করে টাকা ইনকাম করে। সে তো শুধু মদের পিছনেই তার কষ্টের টাকা উড়িয়ে দিত। আমার মা এত কষ্ট শুধু নিজের মেয়ের জন্য করত, যাতে তার মেয়ে ভালো স্কুলে পড়াশোনা করতে পারে। আমার বয়স এখন 10 বছর হয়ে গেছে আর আমি একটা সরকারি স্কুলে যেতাম। আমার মা আমাকে ভালো স্কুলে পড়াতে চাইতো, কিন্তু তার জন্য অনেক টাকার দরকার। মা কয়েকবার বাবার সাথে এই ব্যাপারে কথা বলার চেষ্টা করেছিল এবং তাকে বলেছিল, এখন তোমার এই নেশা ছেড়ে দেওয়া উচিত। তুমি কতদিন অবধি এসব করবে? মেয়ে এখন বড় হচ্ছে, তাকে বিয়েও তো দিতে হবে। আর আমি চাই যে মেয়েকে পড়াশোনা করিয়ে একজন সফল মানুষ বানাতে, আর নিজের এই স্বপ্ন আমি যেভাবেই হোক পূরণ করব। আমার মা যে বাড়িতে কাজ করত সেই বাড়ির মালকিন অনেক শিক্ষিত ছিলেন। আমার মা তার সঙ্গে কথা বলেছিল যে সে যেন আমাকে পড়ায়। এখন আমি স্কুলেও যেতাম আর তার কাছেও পড়তাম। ধীরে ধীরে আমি বড় হলাম। এখন আমার বয়স 16 বছর। নিজের গ্রামের স্কুল থেকেই আমি মাধ্যমিক পাশ করেছি। আমার রেজাল্ট খুব ভালো ছিল, তাই আমার মা আমাকে আরও ভালো জায়গায় পড়াতে চাইতো। এই কারণে মা বাবাকে টাকা দেওয়া ছেড়ে দিল। বাবা তার কাছে টাকা চাইতে থাকতো, আর যখন বাবা মায়ের উপরে হাত ওঠানোর চেষ্টা করত তখন আমি মাকে বাঁচিয়ে নিতাম। কেননা আমি এখন এতটা বড় হয়ে গেছি যে নিজের মাকে বাবার হাতে মার খেতে দেখতে পারতাম না। একদিন বাবা বাড়ি থেকে চলে গেল আর অনেক দিন অবধি বাড়িতে ফিরে আসেনি। তারপর একদিন জানতে পারলাম যে বাবা আমাদের এই বাড়ি বেচে দিয়েছে। সে এত ধার দেনা করেছিল যে তাকে সেই ধার দেনা মেটানোর জন্য আমাদের বাড়ি বেচতে হয়। এখন আমাদের কাছে থাকার মতো জায়গাও নেই। অনেক কষ্টে আমরা গ্রামে একটা ভাড়ার ঘর পেলাম। আমার বাবার এত বয়স হয়ে গেছে, কিন্তু সে শুধরানোর নাম অবধি নিচ্ছিল না। একের পর এক সমস্যার সৃষ্টি করেই যাচ্ছিল। আমিও আমার মাকে অসুবিধাতে দেখে টেনশনে পড়ে যেতাম, কিন্তু মা আমাকে বলতো, তুই শুধু নিজের পড়াশোনার দিকে ধ্যান দে, বাকি সব কিছু আমার উপরে ছেড়ে দে। আমার মাধ্যমিক পাস করা কয়েকদিন হয়েছে। এখন আমাকে অন্য স্কুলে ভর্তি হতে হবে। তাই আমার মা এতদিন আমার জন্য যে টাকা জোগাড় করে রেখেছিল সেগুলো দিয়ে আমাকে শহরে পাঠিয়ে দিলেন আর বললেন, গিয়ে তুই অ্যাডমিশন হয়ে যা। আমি শহরে এসে অ্যাডমিশন হয়ে গেছি, না হলে হয়তো আমি কখনো পড়াশোনা করতেই পারতাম না। আমার মা আমাকে পড়ানোর জন্য কাজ করে যাচ্ছিল, আর এদিকে আমার বাবা আমাদের আরও একটা সমস্যায় ফেলে দিল। বাবা কোন কোম্পানি থেকে লোন পাস করিয়েছিল, কারণ নেশা করার জন্য তার টাকার খুব দরকার পড়েছিল। যখন আমার মা এই কথাটা জানতে পারল তখন সে আর আমার বাবার সঙ্গে থাকতে চাইল না। এই কারণে আমার মা চুপচাপ নিজের জিনিসপত্র গুছিয়ে আমাকে নিয়ে রাতের অন্ধকারে নিজেদের গ্রাম ছেড়ে চলে এলো। কেননা মা এই জিনিসটা খুব ভালোভাবেই জানতো যে বাবা যে লোন নিয়েছে সেটাও আমার মায়ের ওপরেই চাপিয়ে দেবে। মা এমনিতেই আমাকে এত কষ্টে পড়াচ্ছিল
তার উপরে আমার বাবা তাকে ঋণের জালে ফাঁসাচ্ছিল। তাই আমরা শহরে চলে আসি। এই শহরে এসে আমার মা অনেক শান্তি পেয়েছিল। মায়ের কাছে কিছু টাকা ছিল, তাই দিয়ে আমরা একটা ঘর ভাড়া নিলাম। আমার মা গ্রামের মতো এখানেও লোকের বাড়িতে কাজ করতে শুরু করে দিল। শহরে ঘর ভাড়া অনেক বেশি, যার কারণে সংসার চালাতে আমাদের কষ্ট হচ্ছিল। তাই আমি একটা বাচ্চাদের স্কুল দেখে সেখানে শিক্ষকের চাকরি করতে শুরু করে দেই। আমি ভেবেছি যে আমি চাকরিও করব আর তার সাথে নিজের পড়াশোনাও কমপ্লিট করব। আমার বেতন খুবই কম, কিন্তু আমরা মা মেয়ে মিলে নিজেদের সংসার চালিয়ে নিচ্ছিলাম। এখানে আমাদের জীবন খুব শান্তিতে কাটছিল, কেননা এখানে না তো বাবার কোনো টেনশন ছিল আর না তো মাকে বাবার অত্যাচার সহ্য করতে হতো। এখানে আসা আমাদের 7 মাস হয়ে গেছে, কিন্তু আমরা কখনো এটা জানারও চেষ্টা করিনি যে বাবা কী অবস্থায় আছে। এই সময় আমি নোটিস করলাম যে যখন আমি স্কুল থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করি, তখন কেউ একজন আমাকে অনুসরণ করে, কিন্তু আমি যখন পিছনে ফিরে দেখতাম তখন কাউকেই দেখতে পেতাম না। বুঝতে পারছি না আমার সাথে এসব কী হচ্ছে। এই ব্যাপারে আমি আমার মাকে কিছুই বলিনি, কারণ মা আগে থেকেই অনেক টেনশনে থাকে। এখন এই কথাটা বলে আমি তাকে আর বেশি টেনশন দিতে চাইতাম না। এই মাসে স্কুলের প্রিন্সিপাল আমার বেতন বাড়িয়ে দিয়েছে। এই কারণে আমি আমার মাকে বললাম, তোমার আর কাজ করার দরকার নেই, এখন তোমার মেয়ে এতটা যোগ্য হয়ে গেছে যে সে তোমার আর তার খরচা চালাতে পারবে। এই কথা শুনে আমার মা খুশি হয়েছিল, কিন্তু আমি সেই লোকের কারণে অস্বস্তিতে ছিলাম যে আমাকে অনুসরণ করত। আমাকে কি সত্যিই কেউ অনুসরণ করত, নাকি এটা আমার মনের ভুল, বুঝতে পারছি না। কিন্তু এরকম এখন আমার সাথে প্রতিবার হতে লাগলো। যখন যখন আমি বাড়ি থেকে বের হতাম তখন আমার এরকম মনে হতো যে কেউ আমার উপরে নজর রাখছে, কিন্তু যখনই আমি পিছন ঘুরে দেখতাম তো কাউকেই দেখতে পেতাম না। এই জিনিসটা অনেক দিন ধরে হচ্ছিল, তাই আমি খুব বিরক্ত হয়ে গেছিলাম। আমি ভেবে নিলাম যে এখন আমাকে জানতেই হবে যে আমার পিছন কে নেয়। দিন দিন এভাবেই কাটতে লাগলো, কিন্তু আমি শত চেষ্টা করেও এই ব্যাপারটা জানতে পারলাম না। আমার চাকরি খুব ভালো চলছিল। স্কুলের প্রিন্সিপাল আমার কাজে খুশি হয়ে আমার বেতন বাড়িয়ে দিয়েছিল, তাই আমি খুব খুশি ছিলাম। আমার স্কুলের প্রিন্সিপাল খুব ভালো। তার বয়স মোটামুটি 27 বছর। এই স্কুলটা তার বাবার ছিল। বাবার মৃত্যুর পরে সে এই স্কুলের দায়িত্ব সামলাতে শুরু করে। সব কিছু সুন্দরভাবেই চলছে, কিন্তু আমার চিন্তা শুধু এই জিনিসটা নিয়েই ছিল যে প্রতিবার স্কুল থেকে বের হওয়ার সময় আমার মনে হতো কেউ আমাকে অনুসরণ করছে। কিছুদিন থেকে লক্ষ্য করছি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই এক অটোওয়ালা সব সময় দাঁড়িয়ে থাকে। আমার মনে হয়েছিল এই অটোওয়ালার বাড়ি এখানেই আশেপাশে কোথাও, তাই তো সে নিজের অটো নিয়ে বেশিরভাগ সময় এখানেই দাঁড়িয়ে থাকে। একদিন আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন সেই অটোওয়ালা বলল, কোথায় যাবেন ম্যাডাম? আমি তাকে স্কুলের অ্যাড্রেস বললে সেই অটোওয়ালা আমাকে স্কুল অবধি নিয়ে এলো। পরের দিনও আমি এর অটোতে বসেই স্কুল এলাম, আর এখন আমি প্রতিদিনই তার অটোতে যাওয়া আসা করতে লাগলাম। একদিন সেই অটোওয়ালা আমাকে একটা অদ্ভুত প্রশ্ন করল। সে আমাকে বলল, আপনার বিয়ে হয়ে গেছে? আমি চমকে তার দিকে তাকিয়ে বললাম, এটা তুমি কীরকম প্রশ্ন করছো? তখন সে বলতে লাগলো, আমি জানি আপনার বিয়ে হয়নি, তারপরও আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কাউকে পছন্দ করেন না তো? বা আপনার কোথাও বিয়ে ঠিক হয়নি তো? আমি বললাম, না না, না তো আমার কোথাও বিয়ে ঠিক হয়েছে, আর না তো আমি কাউকে পছন্দ করি। তখন সে বলতে লাগলো, যাক, খুব ভালো কথা, দেখবেন ম্যাডাম একদিন আপনার বিয়ে আমার সাথে হবে। তার মুখ থেকে এরকম কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম যে ওর হিম্মত কিভাবে হলো এত বড় কথা বলার। আমি তাকে বললাম, এইটা তুমি কি ধরনের কথা বলছো? আমার এই কথা শুনে সে জোরে জোরে হাসতে লাগলো। এত জোরে জোরে হাসতে লাগলো যে তাকে দেখে মনে হচ্ছিল না সে কোনো নর্মাল মানুষ, বরং তাকে পাগল বলে মনে হচ্ছিল। আমি তাকে টাকা দিয়ে নিজের স্কুলের মধ্যে চলে গেলাম, কিন্তু না জানি কেন বাচ্চাদের পড়ানোর সময় আমার মাথায় বারবার অটোওয়ালার সেই কথাটা ঘুরছিল। পরের দিন আবারও যখন তার অটোতে বসলাম তখন সে আবারও আমাকে সেই একই কথাই বলল, দেখবেন একদিন আপনার বিয়ে আমার সাথেই হবে। বারবার তার মুখ থেকে এই কথা শুনে আমি কনফিউজ হয়ে গেছিলাম, যদিও সে কখনোই আমার সাথে কোনো খারাপ ব্যবহার করার চেষ্টাও করেনি। আমি এই কথাটা আমার স্কুলের এক ম্যাডামকে বলেছিলাম,
তখন সে আমার কথা শুনে জোরে জোরে হাসতে শুরু করেছিল আর বলছিল যে অটোওয়ালা নিশ্চয়ই কোনো পাগল হবে। আমিও তাকে এটাই বলেছিলাম যে তুমি ঠিকই বলেছ, কোথায় আমি সুন্দরী যুবতী পড়াশোনা জানা মেয়ে, আর কোথায় সে মোটা কালো বয়স্ক মানুষ যে আমাকে বিয়ে করার কথা বলছে। সে নিশ্চয়ই কোনো পাগলই হবে। এই কথা ভেবেই আমি সেই লোকটার কথাই বেশি গুরুত্ব দিইনি। কিন্তু আমি এটাও নোটিস করেছি যে সে অন্য কারো সাথে এরকম কথা বলে না। শুধু যখন আমি তার অটোতে বসতাম তখন সে শুধু আমাকেই এই কথা বলতো যে তোমার সাথে আমার এক না একদিন বিয়ে অবশ্যই হবে। আমি সেই দিনের অপেক্ষায় আছি, আর সেই দিন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সেই অটোওয়ালার কথার উপরে তো এখন আমি ধ্যান দেওয়াই ছেড়ে দিয়েছি। যখন থেকে আমি সেই অটোওয়ালার সাথে ওর অটোতে বসে স্কুলে যেতে শুরু করেছি তখন থেকে আমার এক ধরনের শান্তি অনুভব হতো যে এখন কারো নজর আমার উপরে নেই। একদিন এমন হলো যে সেই অটোওয়ালা আমাকে স্কুলে ছাড়তে গেলই না, কেননা সে সেখানে ছিলই না। আমি ভাবলাম আজকে আমি হেঁটেই চলে যাব। যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন হঠাৎ করে দুটো লোক এসে আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করলো। তাদের মুখে মাস্ক লাগানো ছিল। আমি তাদের থেকে বাঁচার চেষ্টা করছিলাম। আমার খুব ভয় করছিল। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম তো কাউকেই দেখতে পেলাম না। আমি চিৎকার চেঁচামেচি করতে থাকলাম। আমার এরকম মনে হচ্ছিল যে আজকে আমার ইজ্জত এই দুজনের হাতে নিলাম হয়ে যাবে। তারা দুজন আমাকে ধরার চেষ্টা করছিল আর আমি জোরে দৌড়ে তাদের থেকে পালাচ্ছিলাম। তখনই আমার ধাক্কা কারো সাথে লাগলো আর আমি তার বুকের ওপরে গিয়ে পড়লাম। যখন আমি চোখ উঠিয়ে দেখলাম তখন অবাক হয়ে গেলাম, কেননা যে লোকটা আমাকে ধরেছিল সে আর কেউ নয় বরং স্কুলের প্রিন্সিপাল স্যার। তাকে দেখে আমার হৃদয় একটু শান্তি পেলাম। প্রিন্সিপাল স্যার যখন তাদের দিকে এগিয়ে গেল তখন সেই দুজন সেখান থেকে পালিয়ে গেল। আমি প্রিন্সিপাল স্যারকে বললাম, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে বাঁচিয়ে নিয়েছেন, না হলে না জানি আজকে আমার সাথে কি হতো। এরপরে প্রিন্সিপাল স্যার আমাকে নিজের সাথে স্কুলে নিয়ে গেলেন। এখন সে দায়িত্ব নিল যে সে আমাকে নিজেই স্কুল থেকে বাড়িতে আর বাড়ি থেকে স্কুল নিয়ে আসার দায়িত্ব নেবে। আমি তাকে নিষেধ করেছিলাম, কিন্তু সে বলল যে আমি তোমাকে সব রকম সাহায্য করতে চাই। আমি এটা দেখে অবাক হয়েছিলাম যে প্রিন্সিপাল স্যার আমার উপরে একটু বেশিই দয়া দেখাচ্ছেন। একদিন আমি এই জিনিসটা জানতে পারলাম যে তিনি কেন আমার উপরে এত দয়া দেখাচ্ছেন। আসলে তিনি আমাকে তার ভালোবাসার কথা বললেন। তিনি আমাকে বললেন যে আমি তোমাকে খুব পছন্দ করি। যেদিন থেকে তুমি এই স্কুলে এসেছো সেই দিন থেকেই স্কুলের বাচ্চাদের পড়াশোনা ভালো চলছে, কিন্তু আমি এখনই প্রিন্সিপাল স্যারকে বিয়ের জন্য না করে দিলাম। কিন্তু তার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নিলাম, কেননা আমিও তাকে পছন্দ করতে শুরু করেছিলাম। আমার হৃদয়েও তার জন্য ভালোবাসার ফিলিং আসতো। আমি তাকে বললাম, আপনি যখন আপনার ফ্যামিলি সহ আমাদের বাড়িতে সম্বন্ধ নিয়ে আসবেন তখনই আমি আপনাকে বিয়ে করব। প্রিন্সিপাল স্যার বললেন, আমার এটা নিয়ে কোনো আপত্তি নেই, কেননা আমি তোমাকে সম্মানের সাথেই আমার জীবনে গ্রহণ করতে চাই। সেদিন আমি খুব খুশিতে ছিলাম, কিন্তু যখন আমি বাড়িতে এলাম তখন দেখলাম যে আমার মা খুব টেনশনে আছে। আমি আমার মাকে বললাম, মা কি হয়েছে, তুমি এত টেনশনে আছো কেন? তখন আমার মা বলতে লাগলো, মা কালকে স্কুল থেকে বাড়িতে আসিস না। আমি বললাম, মা তুমি এটা কেমন কথা বলছো, বাড়িতে আসবো না? তাহলে আমি যাব কোথায়? মা বলতে লাগলেন, একটা বড়ই এমার্জেন্সি এসে গেছে, প্লিজ কালকে তুই স্কুল থেকে বাড়িতে আসিস না। তুই কালকে সকালে যখন স্কুলে যাবি সেখান থেকে নিজের কোনো বান্ধবীর বাড়িতে চলে যাস, আর 2-3 দিন সেখানেই থাকবি। আমি আমার মায়ের কোনো কথাই বুঝতে পারছি না, জানি না সে কি বলতে চাইছে, কিন্তু আমি এটা অবশ্যই দেখতে পাচ্ছিলাম যে মা খুব টেনশনে আছে। আর তাকে টেনশনে শুধু এখনই না বরং গত 2-3 দিন থেকে লাগছিল। আমি স্কুলের কাছে এত ব্যস্ত ছিলাম যে তাকে তার টেনশনের কারণ জিজ্ঞাসা করার সুযোগও পাইনি। যাই হোক, হাজারবার জিজ্ঞেস করার পরেও আমার মা নিজের টেনশনের কারণ আমাকে বলল না। সেই রাত তো যেমন তেমনভাবে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা যখন উঠলাম আমার মা আমার জিনিসপত্র গুছিয়ে দিলেন আর বললেন, 2-3 দিন তুই এখানে আসবি না। আমি আমার মাকে বললাম, তুমি এরকম কেন করছো? মা বলল, তোকে আমার দিব্যি, এই ব্যাপারে তুই আমাকে কিছুই জিজ্ঞেস করবি না। আমি তোকে নিজেই ফোন করে বলবো যে তুই কবে আসবি। এখন তুই এখান থেকে যা। আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল।
আমি বুঝতেই পারছিলাম না যে আমি কি করব। যাই হোক, আমি আমার জিনিসপত্র নিয়ে স্কুলে চলে এলাম। এরপরে যখন ছুটির সময় হলো তখন আমি ভাবতে লাগলাম আমি বান্ধবীর বাড়িতে যাব নাকি নিজের বাড়িতে যাব। প্রিন্সিপাল স্যার আমাকে বলছিল আমি তোমাকে তোমার বাড়িতে ছেড়ে দিচ্ছি। এখন সেই আমাকে স্কুল থেকে বাড়িতে নিয়ে যেত, আবার বাড়ি থেকে স্কুলে নিয়ে আসতো। কিন্তু আজকে আমার মা আমাকে বাড়িতে যেতে নিষেধ করেছে। এই কারণে আমি প্রিন্সিপাল স্যারকে বলে দিলাম যে আপনি আমাকে আমার বান্ধবী দীপিকার বাড়িতে রেখে আসুন। প্রিন্সিপাল স্যার আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে কী হয়েছে তোমাকে টেনশন লাগছে কেন? কিন্তু আমি তাকে কিছুই বলিনি। তাকে শুধু এটাই বলেছি যে আমি আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে যাচ্ছি। প্রিন্সিপাল স্যার জিনিসপত্র দেখে বুঝতে তো পারছিলেন যে কিছু একটা ব্যাপার তো অবশ্যই আছে, কিন্তু যেহেতু আমি তাকে কিছুই বলিনি তাই সেও আমাকে আর কিছু জিজ্ঞাসা করতে পারছিল না। প্রিন্সিপাল স্যার আমাকে আমার বান্ধবীর বাড়িতে ছেড়ে দিয়ে এলো। আমি আমার বান্ধবীকে বললাম যে আমি তোর বাড়িতে 2-3 দিনের জন্য থাকব। আমার বান্ধবী বলল কোনো অসুবিধা নেই, তুই থাক না। আমার নিজের বান্ধবীর বাড়িতে আসার সবে মাত্র 2 ঘন্টাই হয়েছিল। আমি এখনও ভাবছি যে আমি কি করব। মা কেন আমাকে বাড়িতে যেতে নিষেধ করেছে। আবার ভাবতে লাগলাম মায়ের সাথে খারাপ কিছু হচ্ছে না তো। আমার একটা অদ্ভুত অনুভব হচ্ছিল। এই কারণে আমি আর কিছু না ভেবে নিজের বান্ধবীর বাড়ি থেকে বেরিয়ে এলাম। আমার মনে হচ্ছিল নিশ্চয়ই কোনো বড় ব্যাপার আছে। মা যদি কোনো সমস্যায় ফেঁসে যায় তাহলে কি হবে? আমার তাকে একলা ছাড়া একদমই উচিত হয়নি। আমি বাড়ির দিকে যেতে শুরু করলাম। যেতে যেতে রাস্তাতেই আমার কাছে প্রিন্সিপাল স্যারের ফোন এলো। আমার চোখে আগে থেকেই জল ছিল। আমি আমার ভুলের জন্য পস্তাচ্ছিলাম। মায়ের এই কথাটা শোনা আমার ঠিক হয়নি। এর মধ্যেই প্রিন্সিপাল স্যার বুঝে গেলেন যে আমি কান্না করছি। প্রিন্সিপাল স্যার ঘাবড়ে গিয়ে বললেন, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই তাকে সব কিছু বলে দিলাম। এরপরে আরও বললাম যে আমি এখনই বাড়িতে যাচ্ছি, আমার কিছুই ঠিক মনে হচ্ছে না। প্রিন্সিপাল স্যার বলতে লাগলেন, ঠিক আছে তুমি বাড়িতে যাও আর নিজের খেয়াল রেখো। এরপরে আমরা দুজনেই ফোন কেটে দিলাম। আমি যখনই বাড়িতে পৌঁছালাম তখন এইটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল যে সেখানে অনেকগুলো লোক বসে আছে। আমি তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ঢুকে গেলাম। এরপর এইটা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল যে আমাদের ঘরের ভেতরে সেই অটোওয়ালা লোকটা বর সেজে আছে, আর এদিকে আমার মায়ের হাত পা বাঁধা। ঘরের মধ্যে ব্রাহ্মণও ছিল। এই সব কিছু কী হচ্ছে? যখন আমি আমার মায়ের কাছে পৌঁছালাম তখন আমার মা আমাকে দেখেই বলতে লাগলো, তুই এখানে কেন এসেছিস? এখন আমি বুঝে গেলাম যে আমার মা কেন আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছিল। এরই মধ্যে একটা লোক উঠে ঘরের দরজা বন্ধ করে দিল আর আমাকে ধাক্কা দিয়ে বসিয়ে দিল। তখনই আমি জানতে পারলাম যে এ সেই এজেন্ট যে আমার বাবাকে লোন দিয়েছিল। তারপরে আমার বাবা লোন শোধ না করেই মারা যান, তাই এখন তারা সেই লোনের টাকা আমাদের থেকে আদায় করতে চাইছে। প্রথমে তারা গুন্ডা পাঠিয়ে আমাকে অপহরণ করার চেষ্টা করে। সেই লোক দুটো আমার ইজ্জত নষ্ট করতে আসেনি, বরং আমাকে অপহরণ করতে এসেছিল। আর অনেক আগে থেকেই তারা লোকেরা অনেকবার আমাকে অনুসরণ করেছিল। সেই অটোওয়ালা আমাকে স্কুলে পৌঁছে দেওয়ার পরে আমার মায়ের সঙ্গে দেখা করতে এখানে আসতো আর আমার মাকে ব্ল্যাকমেল করতো যে তোমরা মা মেয়ে আমাকে আমার টাকা দিয়ে দাও। আমার বাবা যখন লোন শোধ না করে মারা গেল তখনই সে জানতে পেরেছিল যে আমার বাবার বউ আর একজন মেয়ে আছে। এরপরে সে আমাদের খুঁজতে লাগলো আর একদিন সে জানতে পেরে গেল যে আমরা এই শহরে থাকি। এরপরে সে আমার মাকে বাড়িতে এসে ধমকাতে লাগলো যে হয় নিজের মেয়ের বিয়ে আমার সঙ্গে দাও আর না হলে আমার টাকা দাও। তখন আমার মা বুঝতে পেরে গেছিল যে এই এজেন্ট খুবই ভয়ানক, তাই সে আমাকে বাড়িতে আসতে নিষেধ করেছিল। আমি সেই অটোওয়ালাকে বললাম, প্লিজ আমার মাকে ছেড়ে দাও। তখন সে বলতে লাগলো, তুমি আমার টাকা দিয়ে দাও, তোমাদের দুজনকেই ছেড়ে দেব। আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে আমার আর আমার মায়ের কথা শোনার জন্য রাজিই ছিল না। সে বলতে লাগলো, আমি এখন তোমার মেয়েকে বিয়ে করব, যে যুবতী আর সুন্দরীও। এখন সে আমার সঙ্গে জবরদস্তি করতে লাগলো আর ব্রাহ্মণকে বলতে লাগলো যে মন্ত্র পড়া শুরু করো। আমি চিৎকার করছিলাম, চেঁচামেচি করছিলাম, কিন্তু তারা কিছুই শুনল না। কিছু সময় পরেই আমাদের বাড়ির দরজা খুলে গেল আর পুলিশ আমাদের ঘরের মধ্যে এসে গেল। পুলিশ দেখে আমরা সবাই হতবাক হয়ে গেছিলাম যে পুলিশকে এখানে কে ডেকেছে। এরপরে আমি জানতে পারলাম যে পুলিশকে তো প্রিন্সিপাল স্যার ফোন করে ডেকেছে। সে আমাকে ফোনে কাঁদতে দেখে বুঝতে পেরেছিল যে অবশ্যই বড় কোনো ব্যাপার আছে।
এই কারণে সে আমাদের বাড়িতে এটা দেখার জন্য চলে আসে যে বাড়িতে কি হয়েছে। তারপরে সে বাড়ির দরজা বন্ধ এবং ভিতর থেকে চিৎকারের শব্দ শুনে জানলা দিয়ে এই সব দৃশ্য দেখে পুলিশকে ফোন করে সমস্ত কিছু জানিয়ে দেয়। পুলিশ সেই অটোওয়ালাকে আর তার সাথে লোকেদেরও গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। আমার বাবা মরে গেছে, কিন্তু সে এখনও আমার মাকে জ্বালাতন করছেন। হয়তো সে নরকেও স্থান পাবে না, কেননা সে আমার মাকে সারা জীবন জ্বালিয়েছেন। প্রিন্সিপাল স্যার সেই অটোওয়ালাকে কঠিন থেকে কঠিন শাস্তি পাইয়েছিল। তারপরে প্রিন্সিপাল স্যার আমার পুরো দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে আমার মায়ের কাছ থেকে আমার হাত চেয়ে নেয় আর আমাকে বিয়ে করে নেয়। এখন আমি প্রিন্সিপাল স্যারের সাথে খুব সুন্দর হাসি খুশি একটা জীবন কাটাচ্ছি। কিন্তু আমি সেই সমস্ত পুরুষদের এটাই বলতে চাই যে নিজের জঘন্য নেশা পূরণ করার জন্য কাউকে অসুবিধায় ফেলবেন না, কারণ আপনার নিজের লোক আপনার শখ পূরণ করতে করতে আপনার থেকে বিরক্ত হয়ে যায়। জীবিত অবস্থায় তো আমরা যা ইচ্ছা করতে পারি, কিন্তু মরে যাওয়ার পরে কারো কাছে ক্ষমা চাওয়ার সুযোগও পাওয়া যায় না। আমার বাবা তো তার কৃতকর্মের শাস্তি জীবিত অবস্থায় পাননি, কিন্তু আমার বিশ্বাস ভগবান তাকে তার কৃতকর্মের শাস্তি অবশ্যই দিয়ে দিয়েছেন, কেননা সে আমার মায়ের জীবন নরক বানিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি আশা করি আপনাদের ভালো লেগেছে। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্টসে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।